আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে আলোচনা করব হচ্ছে বীজগাণিতিক অংশের যে এসএসসি ম্যাথের যে বীজগণিতের অংশ আছে সেখান থেকে এবার পরীক্ষায় ২৬ এসএসসি ২৬ ব্যাচে ১২ থেকে ১৫টা এমসিকিউ আসবে বীজগাণিতিক অংশ থেকে। এখন বীজগাণিতিক অংশের মধ্যে তোমার সেট ফাংশন আছে, তারপরে উৎপাদকের যে অধ্যায়টা আছে ৩ নম্বর অধ্যায়টা, এই অধ্যায় থেকে তোমার বীজগাণিতিক রাশি এখান থেকে কিছু আসবে এবং এটার সাথে কম্বাইন করছে কোনটা? এটার সাথে কম্বাইন করছে হচ্ছে আমাদের অনুপাত সম্পর্কিত মানে অনুপাত এবং সমানুপাত। এখন এদিক দিকে দেখলে পারে তোমার যেহেতু ১২ থেকে ১৫টা এমসিকিউ আসবে, তাহলে ধারণা করা যাচ্ছে তোমার মিনিমাম এখান থেকে 5টা এমসিকিউ আসবে। কতটা? 5টা এমসিকিউ। তাহলে 5টা এমসিকিউ যদি তোমার আসে, তাহলে 5টা এমসিকিউ যেহেতু আসবে তাহলে তোমার ভালোভাবে জানতে হবে। এখন ভালোভাবে জানতে হলে তোমার দেখা লাগবে যে এই অধ্যায়ে তুমি যতগুলা এমসিকিউ দেখবা জাস্ট এই টপিকগুলোর মধ্যে আছে, যেগুলা অনুপাত সম্পর্কিত সাধারণ নিয়ম, তারপরে ক্রমিক সমানুপাতি, তারপরে কিছু আছে বয়স, পিতা পুত্রের বয়স, তারপরে ওই ত্রিভুজের পরিসীমা এমন, তারপরে লসাগু গসাগু আসে, শতকরা আসে, ক্ষেত্রফল, কর্ণ, পরিধি এমন আসে। তারপরে কি আসে? কোণ এবং বাহুর পরিমাণ। দুইটা 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 অনুপাত দেওয়া আছে, এ অনুপাত বি, বি অনুপাত সি। এখান থেকে বলতেছে তো তাহলে এ অনুপাত সি কত? এ অনুপাত বি দেওয়া আছে, বি অনুপাত সি দেওয়া আছে, তোমাকে বলতেছে যে এ এবং সি এর অনুপাতটা কত সেটা বের করতে বললো। তারপরে আসবে হচ্ছে তোমার হ্রাস বৃদ্ধি। তো এই হ্রাস বৃদ্ধির এই টপিকটা আমরা একটু মানে এটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, যদিও আসে একদম টানা মুখস্থ করে যাবা, দুইটা প্রশ্ন আসে লাস্টে বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে অনুপাত সম্পর্কিত সাধারণ নিয়মটা কি সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা। আচ্ছা, অনুপাত সম্পর্কিত সাধারণ নিয়ম। তো অনুপাত সম্পর্কিত সাধারণ নিয়ম যদিও তোমরা জানো, তারপর একটু বলার চেষ্টা করি। অনুপাত সম্পর্কিত সাধারণ নিয়ম হচ্ছে কোন অনুপাতের উভয় রাশিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন নেই। তার মানে অনুপাত আগেও যা থাকবে পরেও তা। তো এই জিনিসটা আমরা হচ্ছে যদি এখন প্রমাণের মধ্যে আমরা না যাই, আমরা প্রমাণের মধ্যে না যদি যাই, গেলে একটু লেন্দি প্রসেস হবে। তো আমরা একটু দেখি, আসলে ডিটেলসে একটু দেখার চেষ্টা করি। তো প্রথম কথাটা মনে রাখো যে অনুপাতের সাধারণ একটা নিয়ম আছে, সেটা হলো কি কোনো অনুপাতের উভয় রাশিকে শূন্য বাদে একই সংখ্যা দিয়ে যদি গুণ অথবা ভাগ করি, তাহলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। তো এখান থেকে যদি আমরা একটা প্রশ্ন আমরা অবশ্যই দেখবো অনুপাতে, যেহেতু রুলসের মধ্যে থেকে। এখন আরো রুলস কি আছে অনুপাত সম্পর্কে আমরা জানবো, যে যদি 1:2 কোনো রাশি হয়, যদি এটা হয়, তাই এটার নাম হচ্ছে উত্তর রাশি, সরি এটার নাম হচ্ছে পূর্ব রাশি, আর এটার নাম হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে? কখনো কখনো তোমাকে বলা থাকবে যে এটার উত্তর রাশি কত, পূর্ব রাশি কত। যেমন বলবে যে 60%, ঠিক আছে, 60% এটার পূর্ব রাশি কত অথবা উত্তর রাশি কত। তাহলে 60% বলতে আমরা এখন জানি কত, 60% মানে 60/100, 60/100। এখন অনুপাতকে জাস্ট আমরা জানি, যদি এ অনুপাত বি হয়, তখন আমরা সেটাকে লিখতে পারি সেটা বি এ বাই বি। তো এটাকে অনুপাতের একটা রুলস, এটা অনুপাতের একটা রুলস, সেটা হলো কি, এটা হচ্ছে এবার দেখো, তাহলে এখন দেখো কি কি লেখা যাচ্ছে, এটা কি লেখা যাচ্ছে যে 60:100 যেটা হয়। এখন আমরা বলছিলাম যে কি কোনো অনুপাতের উভয় রাশিকে যদি একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করি, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখো, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, যদি 10 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, 10 দিয়ে ভাগ করলে কি আসে? তাহলে 6 অনুপাত কত থাকে? 6:10, 6:10, 6:10। তাহলে এখন আমরা বলতে পারবো যে এই অনুপাতের পূর্ব রাশি যে আগেরটা, তাহলে কত? পূর্ব রাশি 6 অথবা 60, তোমার অপশনে যেটা থাকবে সেটা। আর উত্তর রাশি দেখো পরেরটা। এখন তো অনুপাতের উভয় রাশি, এখান থেকে যদি আমরা ম্যাথ করার চেষ্টা করি, তাহলে দেখো কোন ম্যাথটা করা যায়। ম্যাথটা হারাই ফেললাম। করতে পারতেছি না।
তো অনুপাতের আমরা ১ নাম্বার শর্তটা দেখলাম, সেটা হলো কোনো অনুপাতকে যদি একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করি তাহলে অনুপাতের মানের পরিবর্তন হচ্ছে না। এবার ২ নাম্বার রুলস যেটা আছে, ২ নাম্বার রুলস যেটা ২ নাম্বার রুলস হলো যদি দুইটা অনুপাত সমান হয়, দুইটা অনুপাত সমান হয়, মনে করো যে a/b আর যদি 1/2, যদি দুইটা অনুপাত সমান হইলো, দুইটা অনুপাত যদি সমান হয় তো সেই অনুপাতের প্রত্যেকটার মান পাওয়া যাবে কেমন ভাবে, যদি আমরা এই অনুপাতগুলোর লব এবং লবের সাথে লব এবং হরের সাথে হর যোগ করি, সেটাকে আমরা সেটা তার কি হয়, তাহলে সমান হয়। তো তাহলে এটার আমরা বলবো যে প্রত্যেকের মান, তাহলে অনুপাতের মান যদি বের করতে বলে, যদি অনুপাতের মান বের করতে বলে তখন আমরা কি কাজ করবো যে a+1/b+2। যেমন মনে করো যদি আমরা যদি বলি 3:6, 8:16 এরা পরস্পর সমান, এটাকে আমরা এভাবে লিখতে পারি 3/6 = 8/16। এবার দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে যোগ করলে দেখো তো উপরে কত আসে, উপরে আসে হচ্ছে 3 আর 8 11, আর নিচে 16 আর 6 কত, 22। এবার কাটাকাটি করো তো দেখো তো কত, 1/2। তাহলে এবার দেখো 3 আর 6 কাটাকাটি করো তো, 3 আর 6 কাটাকাটি করলেও তো 1/2 থাকে, ঠিক আছে, এটাও তো হাফ। তাহলে এটাও হাফ, এটাও হাফ, এটাও হাফ। তার মানে আমরা অনুপাতের দ্বিতীয় নাম্বার রুলসটা শিখলাম। দ্বিতীয় নাম্বার রুলসটা হলো কোনো অনুপাত যদি একাধিক অনুপাত, যদি দুইটা অনুপাত সমান অনুপাত, একটা সমান অনুপাতের যদি মান বের করতে বলে, দুইটা অনুপাত পরস্পর সমান এবং তাদের প্রত্যেকের মান বের করতে বলছে, তখন আমরা কি কাজ করব, তখন তাদের লবের সাথে লব এবং হরের সাথে হর যোগ করব এবং সেই যোগফলটা হবে প্রত্যেকটা অনুপাতের মান। আচ্ছা, এবার যদি 3 নাম্বার রুলস বের করতে, আমরা জানি 3 নাম্বার রুলসের মধ্যে এটাই যদি একটা সমান অনুপাতের মধ্যে যদি দেখো প্রথম পদ এবং চতুর্থ পদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, যদি এমন হয় প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল হবে দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সমান। প্রথমটা এবং শেষেরটা দুইটার গুণফল হবে মাঝে দুইটার গুণফলের সমান, তো সেটা হবে কি আমাদের ক্রমিক সমানুপাতি। সেটা হলো আমাদের ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি থেকে 100% প্রশ্ন আসবেই, ঠিক আছে। ক্রমিক সমানুপাতি 1 নাম্বার রুলস আমরা সব মিলাই তো 1 নাম্বার রুলসের মধ্যে থেকে আসছে, যেহেতু আমাদের অনুপাতের রুলস, তো 1 নাম্বার থেকে আসবে এবং কি আমাদের ক্রমিক সমানুপাতি থাকবেই। তো ক্রমিক সমানুপাতি রুলসটা হলো যে এমন, যদি a অনুপাত b ইকুয়াল b অনুপাত c এমন হয়, দুইটা সমানুপাতি যদি এমন হয় a অনুপাত b, b অনুপাত c যদি এমন হলো, তখন আমরা বলবো যে এটা তাহলে কি মাঝের দুইটার গুণফল হবে, তাহলে মাঝের দুইটার গুণফল কত, b স্কয়ার, আর প্রথমটা এবং শেষেরটার গুণফলটা কি হবে, ac, b স্কয়ার ইকুয়াল টু ac, b স্কয়ার ইকুয়াল ac। তুমি সব সময় দেখবা যে a b c তিনটা ক্রমিক সমানুপাতি বলা থাকবে, a b c তিনটা ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক, এ নাম্বার অপশনে দেওয়া থাকবে যে b স্কয়ার ইকুয়াল টু ac অথবা ac ইকুয়াল টু b স্কয়ার। 2 নাম্বার অপশনে দেওয়া থাকবে ac মাইনাস b স্কয়ার ইকুয়াল 0। এই দুইটা একই কথা। আবার কি বলা থাকবে, আবার আমরা এটা 3 নাম্বার অপশনে আমরা দেখতে পারবো যে a বাই b ইকুয়াল b বাই c। তাহলে এ বি সি তিনটা ক্রমিক সমানুপাতির অর্থ হলো তারা কিভাবে আছে, যে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি, এ অনুপাত বি, বি অনুপাত সি, দুইটা অনুপাত সমানুপাতি, দুইটা অনুপাত সমান, তাহলে এটা হলো সমানুপাতি। এখন এই সমানুপাতির মধ্যে আমরা যদি দেখি যে মাঝখানে দুইটার গুণফল যদি দ্বিতীয় এবং তৃতীয়, সরি, প্রথম এবং চতুর্থ, প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রমিক সমানুপাতি। যেমন ক্রমিক সমানুপাতির মধ্যে একটা দেখো যে 1:2 ইকুয়াল 2:4, এটা একটা ক্রমিক সমানুপাতি। কেন ক্রমিক সমানুপাতি, দেখো প্রথমটা এবং শেষেরটার গুণফল 4 এবং মাঝের দুইটার গুণফলও দেখো 4, 4 = 4, তাহলে এটা ক্রমিক সমানুপাতি হলো। এখন এই ক্রমিক সমানুপাতি থেকে আমরা কতগুলো অঙ্ক করতে পারি, যেমন দেখবা তোমার বইতে যে শেষের আগের ফলন অনুপাত শেষের পরের ফলন, এত কুইন্টাল, তো এটাকে আমরা এই রুলস দিয়ে করতে পারি। তো এমন যদি একটা প্রশ্ন আমরা এখন সলভ করি, সেটা হলো দেখি, দাঁড়াও একটু সময় দাও। সময় মতো জিনিস পাওয়া যায় না।
দেখো যে দিনাজপুর বোর্ড 16তে একটা প্রশ্ন আসছিল যে এমন যে রহিম এবং করিমের বয়সের অনুপাত, রহিম এবং করিমের বয়সের অনুপাত, রহিম অনুপাত করিম, আহ, এদের একটা বয়সের অনুপাত দেওয়া আছে 5:3। ঠিক আছে, 5:3। তো 5:3 হলে পারে পুরো তাহলে বর্তমান বয়স কত? পূর্বের অনুপাত যদি 5:3 থাকে, বর্তমান অনুপাত, তাহলে প্রশ্নটা আবার দেখি যে প্রশ্নটা দেওয়া আছে রহিম এবং করিমের বর্তমান বয়সের অনুপাত 5:3। ঠিক আছে, তাহলে রহিমের বয়স যদি 25 হয়, তাহলে রহিমের বয়স যদি 25 হয় তাহলে করিমের বয়স কত? রহিমের বয়স যদি 25 হয় তাহলে করিমের বয়স কত? তাহলে করিমের বয়স হচ্ছে আমরা কত, করিমের বয়স হচ্ছে এক্স। ঠিক আছে, করিমের বয়স এক্স। এখন আমরা যদি এটা অনুপাত এটাকে আমরা কিভাবে করবো, এটা যদি আমরা অনুপাত সম্পর্কিত নিয়মের প্রথম সূত্র দিয়ে যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে কোনো অনুপাতের উভয় পক্ষকে যদি একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করি, অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় না, সেটা দিয়েও করা যায়। অথবা আমরা যদি এটা করি যে অনুপাতকে কি কাজ করব, সমানুপাত করার চেষ্টা করলাম। সমানুপাত করলে পরে এখন দেখো যে মাঝের দুইটার গুণফল হবে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান, তাহলে কত? 5x = 75, 3 × 25। তাহলে এটা আর এটা কাটো, এটা কাটলে পরে কত দেখো তো, এখানে থাকে 5 না, তাহলে সুতরাং x = কত? x = হচ্ছে 25, সরি x = 15, x = 15। তাহলে করিমের বয়স কত? রহিম অনুপাত করিম, তাহলে রহিমের বয়স অনুপাত করিমের বয়স, রহিমের বয়স অনুপাত করিমের বয়স, তাহলে এটা অনুপাত দিলাম আর এটা বয়সের অনুপাত দিলাম। ঠিক আছে, বয়স দিলাম ডিরেক্ট। এখন আমরা ধরলাম যে করিমের বয়স x আছে। এখন এই যে এটা দুটা গুণ করো আর বাস ক্যালকুলেশন করো, x = 15। ঠিক আছে, হ্যাঁ x = 15, এটা হলো তার অ্যান্সার আসলো। তারপরে এখানে ক্রমিক সমানুপাতির কিছু জেনারেল রুলস আছে। ক্রমিক সমানুপাতির রুলসের মধ্যে তাহলে আমরা যদি ক্রমিক সমানুপাতির তাহলে ক্রমিক সমানুপাতের কথা আসলো a অনুপাত b ইকুয়াল b অনুপাত c, যদি এমন হয় তাহলে এটাকে আমরা বলবো এটা ক্রমিক সমানুপাতি, এটা ক্রমিক সমানুপাতি। এখন এই ক্রমিক সমানুপাতিকে কয়েক ভাবে লেখা যায়। যেমন দেখো এটাকে a/b, এটার মানেই হলো a/b ইকুয়াল b/c, a/b মানে b/c। তাহলে এটাকে যদি আমরা উল্টায় লিখি যে b/c b/a ইকুয়াল c/b, একই জিনিস থাকে, জাস্ট আমরা উল্টায় লিখলাম। তো এটার মান, এটার কথা হলো এটা ব্যস্তানুকরণ। ঠিক আছে, এটা কি করণ? ব্যস্তানুকরণ। ব্যস্তানুকরণে উল্টাই দিতে হয়, ব্যস্তানুকরণে কি উল্টাই দিব। আচ্ছা, এবার ব্যস্তানুকরণকে যদি আমরা এটাকে আমরা আরো ভাবে একটা লিখতে পারি, যে যেমন দেখো যদি এমন হইতো, এই সমীকরণটাতে এবিসি আছে, তাহলে যদি এমন থাকতো যে এ অনুপাত বি ইকুয়াল ডি অনুপাত সি অনুপাত ডি, মনে করো সি অনুপাত ডি, তাহলে এটা হলে পরে আমরা লিখতে পারতাম যে a/b ইকুয়াল c/d। এটার বেলায় এখন দেখো যদি আমরা এটাকে এখানে নিয়ে যাই আর এটাকে এখানে নিয়ে আসি, এটাকে বলা হয় একান্তকরণ। এটা করলেও মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো কত, যে a/c ইকুয়াল b/d, তাহলে এটার কথা হলো এটা হলো একান্তকরণ। ঠিক আছে, ব্যস্তানুকরণ আর একান্তকরণ। ব্যস্তানুকরণে জাস্ট উল্টাই দেবো, আর একান্তকরণে এটা একটা লব, মানে একটা লবকে হরে দেবো, এটা মানে উল্টাই দেবো আর কি। উল্টানো বলতে মানে জায়গাটা চেঞ্জ করো, পজিশন চেঞ্জ করলাম, বাস। তাহলে এটা হলো আমাদের কি একান্তকরণ। ঠিক আছে, একান্তকরণ হলো। এবার আমরা এখান থেকে আমরা যদি বলি a/b আর b/c, a/b আর b/c যদি ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, তখন এখান থেকে আমরা বলতে পারবো যে a প্লাস b/b, এটা হলো যোগজীকরণ ফর্ম। ঠিক আছে, এটা হলো কি আমরা যোগ করলাম, হরটা লবের সাথে যোগ করলাম, এটা সমান আমরা বলতে পারবো যে b প্লাস c/c, এটা হলো যোগজীকরণ। এবার যদি আমরা লিখতে পারি, যে লিখি যদি a/b, a মাইনাস b/b, a মাইনাস b। ঠিক আছে, তো এটা হলো আমাদের কি বিয়োজন, এটা হচ্ছে যোজন আর এটা বিয়োজন। তো তারপরে আবার কি লিখবো, তারপরে লিখবো b/b মাইনাস c, বাস। তাহলে এটা যোগজীকরণ, যোজন বিয়োজন, সরি যোজন বিয়োজন। যোজন বিয়োজনটা হবে কি, হরটা লবের সাথে একবার যোগ, যদি যোগ হয় সেটাকে বলবো যোজন, আর যদি নিচে আসে কাজটা হয় সেটাকে বলবো বিয়োজন। তো এটা দেখবা কম্বাইন্ড প্রশ্নের মধ্যে এটা থাকবে। ঠিক আছে, এই যে যোজন বিয়োজনের এই ফরম্যাটগুলা কম্বাইন্ড প্রশ্নের মধ্যে থাকবে, যে অপশন এ, অপশন 1 2 3 এমন প্রশ্নের মধ্যে আমার হচ্ছে ক্রমিক সমানুপাতির এই রুলসগুলা থাকবে। ক্রমিক সমানুপাতির রুলসগুলোর মধ্যে আরো কিছু রুলস আছে।
যেমন একটা রুলসের কথা কিন্তু আগেই বলছি যে যদি ক্রমিক সমানুপাতি হয়, যদি ক্রমিক সমানুপাতি অথবা ধারাবাহিক সমানুপাতি যাই হচ্ছে, তখন আমরা কি তাদের লবগুলো এবং হরগুলো যোগ করলে মানগুলো মানের একটা মান পাইতাম। ঠিক আছে, সেটা হবে কি আমাদের প্রত্যেকটা অনুপাতের মান, প্রত্যেকটা অনুপাতের মান। তো এটা দিয়ে আমাদের বইতে বিশাল বিশাল যে অঙ্কগুলো আছে 11.1 এগুলা কিন্তু আমরা খুব দ্রুত সলভ করতে পারি, জাস্ট এই যে অনুপাতের মান বের করার এই রুলস থেকে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে বয়সের অঙ্ক তো একটা দেখলাম। এমন যদি দেওয়া থাকে যে বলতেছে যে এ বাই বি ইকুয়াল বি বাই সি, এ বাই বি আর বি বাই সি, এ বাই বি ইকুয়াল বি বাই সি এর যোজনীকরণ প্রক্রিয়াটা কোনটা? তাহলে যোজনীকরণ প্রক্রিয়াটা আমরা তো এমনিতেই জানি যে এই হরটা কি হবে, হরটা লবের সাথে একবার যোগ করলে সেটা হয় যোজনীকরণ। ঠিক আছে, যোজন প্রক্রিয়া। আচ্ছা, যোজন প্রক্রিয়াটা হলো, এইবার একটা প্রশ্ন দেওয়া আছে দেখো, পিতা পুত্রের, এই প্রশ্নটা অত দরকার না, ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এইটা দেখো একটু ইয়ে আছে, পিতা ও পুত্রের, এটা যশোর বোর্ড 2015 সালে প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়স 40 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 40 এবং 10, তাহলে পিতা অনুপাত পুত্র, পিতা অনুপাত পুত্র, এই বেটা কখনোই তোমার পিছ ছাড়বে না। ঠিক আছে, পিতা এবং পুত্র এদের বয়সের অনুপাত 40:10, 40:10 হলে পারে। এখন বলতেছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 5 বছর পর তাদের বয়সের অনুপাত, এখন 5 বছর পর দুজনের বয়সই কিন্তু 5 5 করে বাড়বে, দুজনের বয়সই বাড়বে। এখন দুজনের বয়স বাড়লে 5 বছর পরে পিতার বয়স হচ্ছে কত? 45 না? তাহলে 5 বছর পর পিতার বয়স হচ্ছে 45 আর পুত্রের বয়স হচ্ছে 15, এবং এই দুইটার ভাগ করে দাও, তাহলে 3 আর 1, তাহলে এটা কত? 3:1। তাহলে আমি কিন্তু একটা টপিক দিয়ে রাখছিলাম কত, বয়স এবং পরিসীমা, বয়স এবং পরিসীমা। তো বয়স এবং পরিসীমার এই টপিক থেকে এই রিলেটেড প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, এবার দেখো, যদি আমরা যদি 3 নম্বর অপশনের কথাটা বলি, 3 নম্বর অপশনের মধ্যে আরো একটা অপশন আছে, সেটা কি পরিসীমা। পরিসীমার মধ্যে আমাদের বইয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1:2:3, একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1:2:3 হলে পারে ত্রিভুজের পরিসীমাটি যদি 36 সেন্টিমিটার হয়, প্রত্যেকটি বাহুর অনুপাত কত? ঠিক আছে, বই সম্ভবত 45 দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, আমরা এটা করি যে 1:2:3 যদি হয় একটা বাহুর ত্রিভুজের পরিসীমা, তো ত্রিভুজের বাহুর অনুপাত। এখন আমরা 1 নম্বর রুলস থেকে কাজটা করব, সেটা হলো কোন অনুপাতের উভয় রাশিকে যদি শূন্য বাদে একই সংখ্যা দিয়ে গুণ করি, মনে করো আমরা x দিয়ে গুণ করলাম, প্রথমে ছিল বাহুর তুলনা, এবার আমরা বাহুর মানটাই বলে দিলাম। প্রথমটা আছে x, মানে 1 × x, দ্বিতীয় বাহুটা আছে কত, 2 × x, তৃতীয় বাহুটা আছে 3 × x। এবার যদি আমরা, যেহেতু বাহুর পরিমাণ হয়ে গেল না, প্রথমে ছিল বাহুর অনুপাতটা, এবার আসলে বাহুর পরিমাণের অনুপাতটা। এবার আমরা যদি নিচে শর্ত মতে কি কাজ করব, শর্ত মতে যে এই তিনটার যোগফল, পরিসীমা মানে সকল সীমার সমষ্টি, তাহলে পরিসীমার যোগফলটা করে দাও, পরিসীমার যোগফল x + 2x + 3x = 36। এখন দেখো, এই 2 একে 3, 3 3 6, আর 6, তাহলে 6x, 6x = 36। সুতরাং x = আমাদের কত আসবে, x = 6। তাহলে x = যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে প্রথম বাহুটা আছে কত, প্রথম বাহুটা আছে x, তাহলে প্রথম বাহুটার পরিমাণটা হবে 6, দ্বিতীয় বাহুটার পরিমাণটা হবে 12 এবং তৃতীয় বাহুর পরিমাণটা হবে 18। এই হলো আমাদের ত্রিভুজের পরিসীমা। তাহলে পরিসীমা, অনুপাত দেওয়া থাকলে পরিসীমা বের করতে পারবো, পরিসীমা দেওয়া থাকলে অনুপাতের মধ্যে সম্পর্ক যাই হোক আছে, করতে পারবো। এখন আমাদের বইয়ে যে প্রশ্ন, মানে এক টাইপের প্রশ্ন দেওয়া থাকে যে সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি, সাকিব অনুপাত মুশফিক, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এই রুলস থেকে, এ অনুপাত বি, বি অনুপাত সি, তাকে এ বি সি অনুপাতে রূপান্তরিত করতে হবে। যদি বলা থাকে সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি, এভাবে দেওয়া আছে, তাহলে প্রত্যেকের তাদের রানের অনুপাত 3:2, সাকিবের তুলনায় মুশফিক 3:2, মুশফিক অনুপাত মাশরাফি 3:2, তাদের রানের সমষ্টি 171, প্রত্যেকে কি পরিমাণ রান করলো। অথবা যদি বলে, যদি এটাকে এ অনুপাত বি অনুপাত সি তে রূপান্তরিত করো, তাহলে কি দেওয়া আছে তোমার, যে এ অনুপাত বি এমন একটা দেওয়া আছে, এ অনুপাত বি যেটার মান 3:2, এবং বি অনুপাত সি এটাও দেওয়া আছে 3:2। আমার প্রশ্ন করলো যেটা এ অনুপাত বি অনুপাত সি লিখতে হবে, আমার প্রশ্নটা হলো এ অনুপাত বি অনুপাত সি, এই প্রশ্নটা লিখতে হবে, মানে এভাবে যদি চাই। তো
এখন আমরা কি কাজ করবো, এটা কাজ করতে হলে একটু জটিল প্রক্রিয়া কাজটা করো। দেখো সহজভাবে কিভাবে করা যায়, আমরা জাস্ট এভাবে লিখবো যে সাকিব অনুপাত মুশফিক, তাহলে 3:2, এবং মুশফিক অনুপাত মাশরাফি, এটাও ছিল 3:2। এইবার আমরা দেখো এই প্রথম তিনটা 3 আর 3 গুণ করো, 3 আর 3 গুণ করলে কত, 9। এবার এই দুইটা গুণ করো, এই দুই গুণ, এই দুইটা গুণ করলে হয় কত, 6, এবং এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করলে হয় 4। তাহলে এ অনুপাত বি অনুপাত সি হবে, এ অনুপাত বি অনুপাত সি হবে 9:6:4, 9:6:4। তাহলে এটা এ বি সি আকারে প্রকাশ, তাহলে এ বি সি আকারে প্রকাশ, তার মানে আমাদের 8 নাম্বার টাইপে যেটা ছিল সেটা হচ্ছে এ অনুপাত বি, বি অনুপাত সি। এটা থেকে আমরা বের করতে পারবো এ অনুপাত বি অনুপাত সি। এমন যে কোনো প্রশ্ন তুমি জাস্ট এই প্রশ্নটা একটু ইয়ে করে দেখো, পারবা। বইয়ের প্রশ্নগুলো যেটা 4টা যদি থাকে, এটা যদি 4টা থাকে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, তখন কি কাজ করবা? যদি এভাবে থাকে যে এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি, আর ডি অনুপাত ই, যদি এভাবে থাকে, তা আমরা ওই একই কাজ করব, যে এ অনুপাত বি অনুপাত সি লিখবো, এ অনুপাত বি অনুপাত, সরি, সি অনুপাত ডি, এভাবে লিখবো। লেখার পরে বলবো যে এ অনুপাত বির একটা মান দেওয়া থাকলো, মনে করো যে 1:2, তাহলে এটা বসাও 1:2। এটা যদি বলা থাকে যে 2:3, এটা নিচে বসাই দাও যে 2:, বি অনুপাত সি না, এই যে বি অনুপাত সি দেখো এখানে আছে, তাহলে 2:3। এবার দেখো কি কি দেওয়া আছে, এবার দেওয়া আছে হচ্ছে সি অনুপাত ডি, দেখো সি অনুপাত ডি হচ্ছে এখানে, ঠিক আছে, সি অনুপাত ডি এখানে। তো সি অনুপাত ডি থাকলে পরে এখন দেখো কিভাবে লেখা যায়, সি অনুপাত ডি হলো যে এটা দাও, আবার যদি বল ধরো যে 1:2, 1:2, তাহলে 1:2, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, তার মানে এটা আমার দরকার হচ্ছে না। তো এখন দেখো আমরা কি কাজ করবো, প্রথমে এই দুইটা গুণ করো, তাহলে 2, এবার এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করলে কত, দেখো এই দুইটা গুণ করলে হচ্ছে আমাদের 6। এবার দেখো এই দুইটা গুণ, এবার এই দুইটা গুণ করো, এখানেও আসে, সরি, এই দুইটা গুণ করলে 4, এই দুইটা গুণ করলে হয় 6, এবং এই দুইটা গুণ করো, দেখো এই দুইটা গুণ করলে হয় কত, 6। 2:4:6:6। এখন দেখো এটাকে যদি প্রত্যেকটার মানে একটা কমন একটা ভাগ আছে, দেখো এর প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা যেহেতু জানি যে অনুপাতকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো অসুবিধা নেই, তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করলেও আমাদের ভাগফলটা একই থাকতেছে। তার মানে কত, মানে অনুপাতটা একই থাকতেছে, যে 1:2:3:3, বাস এমন আসলো। তো এই প্রশ্নটা হলো তোমার বইয়ের যে প্রশ্নটা আছে, বইটা, আচ্ছা, তো এইটা আমি যে করালাম এটা আসলে সঠিক আছে কিনা তোমরা একটু দেখো। এখন তোমার বইতে একটা প্রশ্ন আছে দেখবা, সেটা হলো ক খ গ ঘ, ক খ গ ঘ, এদের প্রত্যেকের টাকা 300 টাকা, ঠিক আছে, কিন্তু 300 টাকার মধ্যে কথা ছিল যে ক অনুপাত খ, খ অনুপাত গ, গ অনুপাত ঘ, এদের একটা রেশিও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। সেটা কেমন, ক অনুপাত খর পরিমাণটা হচ্ছে সম্ভবত 2:3, ঠিক আছে। আমরা কিভাবে লিখবো, আমরা ডিরেক্ট লিখবো ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, ঠিক, ক অনুপাত খর জায়গায় কি লিখবো, 2:3। এবার খ অনুপাত গ ছিল 1:2 সম্ভবত, 1:2, এবং গ অনুপাত ঘ ছিল 3:2, আবার এটা হচ্ছে 3:2। এখন কথা হলো যে এদের প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে বলছে তোমার বইতে, প্রত্যেকের টাকার পরিমাণ। এখন এই অনুপাতটাকে সরল অনুপাতে রূপান্তরিত করাটাই হচ্ছে তোমার বেশি মানে একদম কষ্টসাধ্য বিষয়টা ছিল ওখানে। তো কষ্টসাধ্য বিষয়টা দেখো একদম খুব দ্রুত সলভ হয়ে যাবে। জাস্ট আমরা লিখবো ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, রেশিওটা নিচে নিচে বসাবো, বসানোর পরে দেখো এই দুইটা, এটাকে আসলে দেখো কেমন দয়ের মতো গুণ হচ্ছে, ঠিক আছে, মনে রাখবা এটা দ গুণ। তো এইটা প্রথম দুইটা গুণ করো, দেখো 2, এবার অনুপাতে চিহ্নটা দাও, এবার এই দুইটা গুণ করো, দেখো 3 একে কত, 3। এইবার উপরেরটা মানে একদম ডিরেক্ট, দয়ের টানটা কেমন দেখেছো, দ কি এই যে এমন এমন হয় নাকি, দ তো ডিরেক্ট এভাবে দিয়ে এভাবে হয়ে যায়, ঠিক আছে, আমরা এই টানটা যত দূর নিয়ে যাইতে পারি নিয়ে যাই, অসুবিধা নেই। তো এখন আমাদের যতটা অনুপাত আছে আমরা জাস্ট এই উপর থেকে মানে উপরেরটা শেষেরটা, উপরেরটা আর শেষেরটা, মানে শেষের দুইটা গুণ করবো এইভাবে। তাহলে দেখো 2 একে 2, এবার 3 একে কত, 3, এবার দেখো এই দুই, এটা দুইটা গুণ করো, তাহলে দেখো কত, 6, এই দুইটা গুণ করো, দেখো 4, ঠিক আছে। তাহলে 2:3:6:4, ক অনুপাত খ, খ অনুপাত মানে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, এদের রেশিওটা। আচ্ছা, তো এখন
এদের রেশিওটা যদি এমন হয় তাহলে যদি 300 থাকে তাহলে 300 মিলাই দেখি, চলো 300 মিলাই দেখি। তো আমরা জানি যে অনুপাতের ওই যে একই সংখ্যা দিয়ে গুণ করো মানে পরিবর্তন হবে না, এক্স দিয়ে গুণ করবো, এক্স দিয়ে গুণ করে সেটা যোগ করে দেবো, তাহলে কত 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x ইকুয়াল 300। ঠিক আছে, প্রত্যেকের টাকার পরিমাণ, প্রত্যেকে এক্স টাকা করে আছে, এক্স টাকার যোগফল কত, মানে প্রত্যেকের টাকার যোগফল হচ্ছে 300। এখন দেখো 3 অব্দে 5, 5 6 কত 11, 11 আর 4 15, তাহলে 15x ইকুয়াল টু 300, তাই না? 300, তাহলে 15x ইকুয়াল টু 300 হলে পর কাটাকাটি করলে x এর মান কত আসে, x এর মান 20 আসে। সুতরাং x ইকুয়াল টু 20, x ইকুয়াল 20। x ইকুয়াল যদি 20 হয় দেখো তাহলে এটার মান কত, এটার মান আসে 40। এবার 3 বিশে কত 60, তারপর 6 বিশে কত 120, এবার 4 বিশে 80, তাহলে 80 আর 120, 80 আর 120 কত 200। এবার 2 আর 40 আর 60 কত 100, 200 আর 100 আর 200 এর যোগফল কত দেখো তো 300 হয় কিনা। ঠিক আছে, তাও আমাদের প্রসেসটা সঠিক ছিল। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, জাস্ট এত বড় একটা অঙ্ক দেখবা গাইডে অনেক বড় করে দেওয়া আছে, জাস্ট ছোট করে হয়ে যাবে। ঠিক আছে, তো এবার তাহলে আমরা কোন আমরা এখন শিখলাম হচ্ছে 8 নাম্বার টাইপটা শিখলাম। 8 নাম্বার টাইপটার পরে আমরা যদি বাহু পরিসীমার কোণের মধ্যে মানে একই সম্পর্ক আছে, এটা দেখবা যে কিছু সময় কোণ দেওয়া থাকে, যে কোণের অনুপাতটা 1:2:3, এটা সমকোণী ত্রিভুজ, মানে সমকোণী ত্রিভুজ আর যে কোনো ত্রিভুজ হোক, যদি ত্রিভুজের কথা বলা থাকে কোন একটা ত্রিভুজের বাহুর কোণগুলোর অনুপাত যদি 1:2:3 হয়, তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ বের করো, প্রত্যেকটি কোণের পরিমাণ। তাহলে কি কাজ করবে, প্রত্যেকের সাথে x গুণ করবা, x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল কত 180, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ তো কোনো বিষয় না। এবার দেখো তাহলে 3 আর 3 কত 6, তাহলে 6x ইকুয়াল 180, 6x ইকুয়াল যদি 180 হয় তাহলে x ইকুয়াল টু 30, তাহলে x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে আমাদের 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে পরে তাহলে প্রথম বাহু প্রথম কোণটা 30 ডিগ্রি, দ্বিতীয় কোণটা হলো 60 ডিগ্রি, তৃতীয় কোণটা হলো 90 ডিগ্রি, বাস কাজ শেষ। কঠিন না সহজ? ঠিক আছে, তো এই অধ্যায় থেকে কিন্তু 5টা এমসিকিউ আসবে, মিনিমাম 5টা, তুমি ধরে রাখো 5টা এমসিকিউ তুমি পাবা। 5টা এমসিকিউ এর মধ্যে আমরা যদি বলি যে এই টপিক থেকে 100% প্রশ্ন আসবে, 8 নাম্বার টপিক থেকে 100% প্রশ্ন আসবে। এবার ক্রমিক সমানুপাতি থেকে 100% প্রশ্ন আসবে, লসাগু গসাগু থেকে 100% প্রশ্ন আসবে। তাহলে চলো 100% প্রশ্ন যেখান থেকে আসছে সেগুলো আমরা আগে করার চেষ্টা করি। তো লসাগু গসাগু কেমন, যে মনে করো দুইটা বাহু, দুইটা সংখ্যার অনুপাত, 3:4, দুইটা সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু যদি 12 হয়, গসাগু কত, লসাগু 12 হলে গসাগু কত। এখন আমরা জানি কি ওই সংখ্যা, আমাদের কাজ কিন্তু একটাই যে প্রত্যেকটার যে করব, যে এক্স দিয়ে গুণ করব, তাহলে 3x এবং 4x সংখ্যা দুইটা, 3x এবং 4x সংখ্যা দুইটা, 3x এবং 4x। লসাগু মানে কি, লসাগু বলতে লসাগুর বিষয়টা জানো তো, লসাগু মানে কমনটা একটা আর বাকিগুলো যা আছে তা মানে একা একা গুলাও থাকবে, কমনটাও থাকবে, কমনটা একটা আর বাকিগুলো সবটা। তো দেখো তার এর মধ্যে কত কমন আছে, কত এই দুইটার মধ্যে কমন আছে x, আর এখানে 3 আর এখানে 4, এবার পরস্পর গুণ করে দাও, তাহলে কত 12x। তাহলে এখন আমাদের লসাগু পাইলাম না, এই দুইটা সংখ্যা, প্রথমে সংখ্যা অনুপাত থেকে সংখ্যা বানালাম, সংখ্যা থেকে কি করলাম, সংখ্যা থেকে হচ্ছে আমরা লসাগু বের করলাম। এখন লসাগু তো 12 ইকুয়াল কত 12, এই 12 এই 12 কাটো, সুতরাং x ইকুয়াল 1। তাহলে লসাগু 12 হলে পারে গসাগু কত, প্রশ্নটা এমন যে লসাগু 12 হলে গসাগু কত, লসাগু 12 হলে গসাগু কত। এখন দেখো আমরা এই প্রশ্নটার জন্য একদম খুব দ্রুত যদি শর্টকাট যদি করতে চাও, এমনিতে প্রশ্ন ছোট, তারপরে যদি শর্টকাট চাও তাও শর্টকাট দেওয়া যাবে, যেমন সংখ্যা দুইটার গুণফল মানে অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল, অনুপাতের গুণফল। তারপরে এখন বলবো যে যদি লসাগু চাই তো গসাগু দিয়ে ভাগ করব, যদি গসাগু চাই তাহলে লসাগু দিয়ে ভাগ করব, লসাগু চাইলে গসাগু দিয়ে ভাগ করব, আর গসাগু চাইলে লসাগু দিয়ে ভাগ করব। কথাটা কেমন হলো, সংখ্যা দুইটার গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু।
সংখ্যা দুইটার গুণফল ইন্টু লসাগু গুণন গসাগু। যেমন মনে করো 2 আর 6, 2 আর 6 এর লসাগু হলো 3, সরি 2 আর 6 এর লসাগু হলো 6, 2 আর 6 এর লসাগু হলো 6 কিন্তু গসাগু 3। লসাগু কত? লসাগু 6 আর গসাগু হলো 2, গসাগু কত? গসাগু হলো 2। কেন দেখো, গসাগু হলো যেটা দিয়ে, গসাগু এমন একটা বিষয় যেটা দিয়ে ভাগ করা যায়, ছোট্ট একটা সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়, কিন্তু লসাগুটার একটা বড় সংখ্যা যেটা দিয়ে প্রত্যেকটা মানে যা 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 আছে প্রত্যেকটা দিয়ে ভাগ করা যায়। যেগুলো আমার উপস্থিত আছে সেগুলা দিয়ে ভাগ করা গেলে সেটা হবে লসাগু। আর মানে ওই যারা আছে তাদেরকে যদি ভাগ করা যায়, যারা আছে তাদেরকে যদি ভাগ করা যায় সেটা হবে গসাগু। তাহলে দেখো 2 এবং 6 এই দুইটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়েই দুইটাকে ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের 2 হবে গসাগু। আর এই দুইটা, এই দুইটা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যায়, সেটা হবে আমাদের লসাগু। তাহলে কত দেখো, 12কে ভাগ করা যায়। কিন্তু লসাগুর কথাটা আসলো, লসাগুর কথাটা হলো লসাগু এটা ক্ষুদ্রতম সংখ্যা। লসাগু মানে এটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা দিয়ে আমাদের যতগুলা পার্টিসিপেন্ট আছে প্রত্যেকটা দিয়ে ভাগ করা যাবে। যতগুলা পার্টিসিপেন্ট আছে প্রত্যেকটা দিয়েই ভাগ করা যাবে। যেমন দেখো দুইটা পার্টিসিপেন্ট আছে, 2